তো নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন। তো আমরা কি করছি না, এই যে এনটিপিসি 2025 সালের এনটিপিসির এক্সাম হয়েছে। তো এনটিপিসি এক্সামের এই গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছে সেইটার আমরা শিফট বাই শিফট অ্যানালাইসিস করছি জিকে কোশ্চেনগুলোর। এছাড়াও এর সঙ্গে সঙ্গে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কি ধরনের কোশ্চেন এসছে সেইগুলোর আমি ভিডিও আপলোড করছি, যেগুলো সেগুলো দেখে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসছে পরীক্ষাতে। ঠিক আছে? তো আজকে আমরা এই 5 তারিখের ফার্স্ট শিফটটা আলোচনা করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে না, ইন হুইচ ইয়ার ডিড বক্সি জগবন্ধু লিড দ্য পাইকা রেভিলিয়ন টু প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ পলিসি? ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে প্রতিবাদে বক্সি জগবন্ধু কোন সালে পাইকা বিদ্রোহের নেতৃত্ব দেন? ঠিক আছে, না এটার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1817। বক্সী জগবন্ধু 1817 সালে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি এবং অন্যান্য নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বক্সী জগবন্ধু পাইকা বিদ্রোহের নেতৃত্ব দেন। বর্তমানে উড়িষ্যায় এই সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত ঘটে ব্রিটিশদের দ্বারা ঐতিহ্যবাহী পাইকা মিলিশিয়ানদের সুযোগ সুবিধা, ভূমি অধিকার এবং ভারী কর আরোপের বিলুপ্তির মাধ্যমে। ঠিক আছে, কি বলা হয় না, এই যে নেতা কে ছিল, এই লিডার নেতা কে ছিল খুর্দা রাজ্যের সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার বক্সী জগবন্ধু বিদ্যাধর। কোন সালে হয়েছিল পাইকা বিদ্রোহ? না 1817 সালে। বিদ্রোহের কারণ কি ছিল? না 1803 সালে। না কি হয়েছিল, বিদ্রোহের কারণ কি ছিল? না 1803 সালে ব্রিটিশ বিজয়ের ফলে খুর্দা রাজা সিংহাসনচ্যুত হয় এবং এরপরে নীতিমালা প্রণয়ন করা হয় যাতে পাইকাদের বংশগত খাজনা, মুক্ত জমি এবং ঐতিহ্যবাহী সামরিক ভূমিকে কেড়ে নেওয়া হয়। পরিবর্তে তাদের সাধারণ কৃষক হিসাবে বিবেচনা করা হয়। এর ফলে বিক্ষোভ হয়। খুর্দা থেকে বিদ্রোহ শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। পাইকা এবং অন্যান্য গোষ্ঠী সরকারি সম্পত্তি আক্রমণ করে, কোষাগার লুট করে এবং ব্রিটিশদের কর্মকর্তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে? বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউম চার্জ অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া নভেম্বর 2024? নিম্নলিখিতের মধ্যে কে 2024 সালের নভেম্বরে ভারতের কন্ট্রোলার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এখানে চলে এসেছে। ঠিক আছে, চলো ডিসকাশন করা যাক এটা। না কে দায়িত্ব গ্রহণ করেন? কে সঞ্জয় মূর্তি। আনসার কি হয়ে যাবে? কে সঞ্জয় মূর্তি। K. Sanjay Murthy assumed charge as the Comptroller or Auditor General of India in November 2024. He is the 15th Comptroller and Auditor General of India. The CAG is an independent constitutional authority under Article 148 of the Indian Constitution. The primary role of CAG is to oversee the financial system of the country at both union and state level. তাহলে ফিনান্সিয়াল কন্ডিশন স্টেটের জন্য এবং ইউনিয়নের জন্য দেখার কাজ কার? না ক্যাগের। এসেন্সিয়ালি অ্যাক্টিং অ্যাজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স কে? না অ্যাটর্নি জেনারেল, সরি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ক্যাগ হচ্ছে আমাদের গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। ঠিক আছে, এই CAG is appointed by President of India. CAG কে কে অ্যাপয়েন্ট করে? না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। The CAG can only be removed from office in the same manner and on the same ground as Supreme Court judge. সুপ্রিম কোর্টের জাজকে যেইভাবে বহিষ্কার করা হয়, ক্যাগেরও সেই একইভাবে বহিষ্কার করা হয়। কিভাবে বহিষ্কার করা হয়? না, বহিষ্কার করতে গেলে পার্লামেন্টে আমাদের স্পেশাল মেজরিটি লাগবে। ঠিক আছে, স্পেশাল মেজরিটি মানে 2/3 মেজরিটি, মানে যা মেম্বার থাকবে তার 3 ভাগের মধ্যে 2 ভাগ লোককে সেটার পক্ষে সায় দিতে হবে। তারপরেই ক্যাগকে রিমুভ করতে পারবো। ঠিক আছে, তারপরে কি বলছে? দ্য ক্যাগ সার্ভস ফর টেনিয়ার অফ 6 ইয়ার্স অর আপ টু এজ অফ 65। আচ্ছা, 6 ইয়ার অথবা 65, মানে 65 বছর বয়স বা 6 সাল, 6 সাল ওই ক্যাগের পদে থাকা। এই যেইটা আগে হবে সেইটাতে তার রিটায়ারমেন্ট হবে। ঠিক আছে, টু এনশিওর ইন্ডিপেন্ডেন্স এ ফর্মার ক্যাগ ইজ নট এলিজিবল ফর এনি ফার্দার গভর্নমেন্ট পজিশন। একবার ক্যাগ হয়ে যাওয়ার পরে সে আর কোনো গভর্নমেন্টের অন্য কোনো পজিশনে চাকরি করতে পারবে না, আর ইউনিয়নে আর স্টেট গভর্নমেন্টেও। The administrative costs of CAG's office are charged upon Consolidated Fund of India and are not subject to a vote in Parliament. The CAG provides guidance to the Parliament's Public Accounts Committee.
The CAG submit audit report to the president or governor, who then present them to the respective legislature. ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম কমনলি ইউজড অন ডেস্কটপ কম্পিউটার। বলছে নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারে সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের উদাহরণ। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড এটা একটা অপারেটিং সিস্টেম না, ঠিক আছে, এটা অপারেটিং সিস্টেম না। এখানে কি হয় না, কোনো কাজকর্ম করা যায়, কাজকর্ম যেমন কোনো চিঠি লেখা, কোনো এই ধরনের কাজ ওয়ার্ড রিলেটেড, ঠিক আছে। অ্যাডোব ফটোশপ, এখানে ফটো এডিট করা হয়, তাহলে এটাও অ্যান্সার হবে না। আচ্ছা, গুগল ক্রোম, এটা কি আমার, এটাও অ্যান্সার হবে না। গুগল ক্রোম আমার ব্রাউজিং, এখানে আমরা ব্রাউজিং করি কোনো কিছু, তাহলে আমার অপারেটিং সিস্টেম কি হয়ে যাবে, উইন্ডোজ 10, তাহলে অ্যান্সার হয়ে যাবে উইন্ডোজ 10। ঠিক আছে, কি বলছে, উইন্ডোজ 10 is an example of an operating system commonly used on desktop computers. An operating system is essential system software that manage a computer's hardware and software resources and provides a platform for application software to run. Microsoft Windows is one of the most widely সবথেকে বেশি ইউজ করা হয় অপারেটিং সিস্টেম ফর পার্সোনাল কম্পিউটার্স অ্যান্ড ল্যাপটপ। পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপে সব থেকে বেশি কি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় না, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট ওয়ার্ড কি, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজড ফর ওয়ার্ড প্রসেসিং। অ্যাডোব ফটোশপ কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজড ফর ইমেজ এডিটিং। আর গুগল ক্রোম কি, একটা ওয়েব ব্রাউজার হুইচ অলসো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, 24 ডিগ্রি ল্যাটিটিউড passes closest to which Indian state capital, মানে 24 ডিগ্রি অক্ষাংশ কোন ভারতীয় রাজ্যের রাজধানীর কাছে অবস্থিত। ঠিক আছে, প্রথমে দেখবো 24 ডিগ্রি অক্ষাংশ, এই দেখো এইটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি অক্ষাংশ। এই 23.5 ডিগ্রি অক্ষাংশটা আমাদের কোথায় 23.5 ডিগ্রি, এটা এই 23.5 ডিগ্রি কোথায় দিয়ে গেছে না, 23.5 ডিগ্রি অক্ষাংশ গেছে আমার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে, 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে ভারতের। একটা হচ্ছে কি গুজরাট, 2 কি রাজস্থান, 3 কি মধ্যপ্রদেশ, তারপরে কি ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ত্রিপুরা, আর হচ্ছে কি মিজোরাম। তাহলে হচ্ছে কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, 1 2 3 1 2 3 4 5 6 7 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে ভারতের। আর ভারতের এই যে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে দিয়ে কোন দুটো রাজ্যের মধ্যে দিয়ে গেছে না, ত্রিপুরা এবং মিজোরাম। এর আগের একটা শিফটে প্রশ্ন এসেছিল, অ্যানালাইসিস করেছি, দেখবে যে প্রশ্নটা এসেছিল যে 23.5 ডিগ্রি ল্যাটিটিউড মানে হচ্ছে কোন দুটি উত্তর পূর্ব রাজ্যের মধ্যে দিয়ে গেছে। সেখানে অপশন ছিল মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। সেখানে অপশন কি হয়ে যেত না, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, বলেছে 24 ডিগ্রি, এটা তো আমার 23.5 ডিগ্রি লাইন, 24 ডিগ্রি কোথায়, তার একটুখানি উপরে হবে। তাহলে এইটা কোন রাজ্যের ক্যাপিটালের ক্যাপিটালের উপর দিয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে না, ক্লোজেস্ট ক্যাপিটাল হয়ে যাবে কি না, ভোপাল, মধ্যপ্রদেশ। এই যে মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল, ভোপালের মানে ক্যাপিটালের উপর দিয়ে গেছে। ঠিক আছে, আর আদার ক্যাপিটাল যেমন হচ্ছে পাটনা, বিহারের পাটনা, ছত্তিশগড়ের রায়পুর আর ফার্দার অ্যাওয়ে ফ্রম 24 ডিগ্রি নট কম্পেয়ার টু ভোপাল, মানে একটুখানি দূরে সেইগুলোর ক্যাপিটাল গুলো, মানে পাটনার এবং ছত্তিশগড় ক্যাপিটাল একটুখানি দূরে, কিন্তু সব থেকে ক্লোজেস্ট হয়ে যাবে ভোপাল, তাই ভোপাল অ্যান্সার হয়ে যাবে। যদি ভোপাল কোশ্চেনে তোমাদের অপশনে না থাকে বা রায়পুর বা পাটনা থাকে, তাহলে রায়পুর বা পাটনা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, হুইচ আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট বডি ম্যানেজ স্মল টাউন with limited municipal functions like street lighting and drainage। ঠিক আছে, কোন নগর স্থানীয় স্বয়ংশাসিত সংস্থা রাস্তার আলো এবং নিষ্কাশনের মতো সীমিত পৌরসভা কার্যক্রম সহ ছোট শহরগুলি পরিচালনা করে। কি হয়ে যাবে না, টাউন এরিয়া কমিটি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি দেখবো, এ টাউন এরিয়া কমিটি ম্যানেজ স্মল টাউনস উইথ লিমিটেড ফাংশনস লাইক স্ট্রিট লাইটিং অ্যান্ড ড্রেনেজ, মানে রাস্তার আলো, ড্রেনেজ, এইগুলোকে কে দেখে নেই, টাউন এরিয়া কমিটি। ঠিক আছে, দিস সেমি মিউনিসিপাল অথরিটি ইজ এস্টাবলিশড বাই স্টেট গভর্নমেন্টস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্মল টাউনস অ্যান্ড হ্যাজ এ স্মলার স্কোপ অফ রেসপন্সিবিলিটি কম্পেয়ার টু এ মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে, কি বলেছে, এই আধা পৌরসভা কর্তৃপক্ষ রাজ্য সরকার দ্বারা ছোট শহরগুলির প্রশাসনের জন্য প্রতিষ্ঠিত হয় এবং পৌর কর্পোরেশনের তুলনায় এর দায়িত্বের পরিধিও কম।
এর সদস্যরা নির্বাচিত এবং মনোনীত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হতে পারে। এর মেম্বার্স ক্যান বি কম্বিনেশন অফ ইলেক্টেড, আচ্ছা যে মেম্বার হয় তারা ইলেক্টেডও হতে পারে আর নমিনেটও হতে পারে। ঠিক আছে, এবার এই যে টাউনস এরিয়া কমিটি আছে, এই যে টাউনস এরিয়া কমিটি এইটার হচ্ছে পারপোজ কি, পারপোজ বা উদ্দেশ্য কি না ছোট শহরগুলিতে মৌলিক নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা। ঠিক আছে, ফাংশনস বা এর কার্যাবলী কি, কাজ কি করে, রাস্তার আলো, নিষ্কাশন, জল নিষ্কাশন এবং স্যানিটেশনের মতো কাজের মধ্যে সীমাবদ্ধ। কর্তৃপক্ষ এটার অথরিটিকে না এটি পৃথক আইনের মাধ্যমে রাজ্যে আইনসভা দ্বারা তৈরি, এটি কি না একটি পৃথক আইনের মাধ্যমে আইনসভা দ্বারা তৈরি, এটি কি আধা পৌরসভা সংস্থা। এর গঠন কিভাবে হয়, সম্পূর্ণ নির্বাচিত, রাজ্য সরকারের দ্বারা সম্পূর্ণ মনোনীত অথবা উভয়ের মিশ্রণ দ্বারা গঠিত হয়। এইটার যত মেম্বার আছে সেগুলো সম্পূর্ণ ইলেক্টেড বা নির্বাচনের মাধ্যমে আসতে পারে, বা রাজ্য সরকারের অনুমোদন বা মনোনীত বা পছন্দের লোকদের দিয়েও এইগুলো তৈরি করতে পারে। ঠিক আছে, কি বলেছে মিউনিসিপাল কর্পোরেশন। এবার হচ্ছে তারপর অপশনে বলছে মিউনিসিপাল কর্পোরেশন কি না দিজ আর আরবান লোকাল গভর্নমেন্ট বডিজ ফর লার্জ সিটিজ অ্যান্ড মেট্রোপলিস অ্যান্ড দেয়ার স্কোপ অফ ওয়ার্ক ইজ ভেরি ওয়াইড। আর পোর্ট ট্রাস্ট কি দিজ আর স্পেসিফিক অর্গানাইজড ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোটেক্ট অফ দ্য পোর্ট এরিয়া। স্পেশাল পারপোজ এজেন্সিজ দিজ আর ক্রিয়েটেড ফর স্পেসিফিক সিঙ্গেল টাস্ক, যেমন ওয়াটার সাপ্লাই। আচ্ছা, স্পেশাল পারপোজ এজেন্সি যেগুলো কি হয়, যে কোনো একটা একটা পার্টিকুলার কাজের জন্য এই বডিগুলোকে বা স্পেশাল পারপোজ এজেন্সিকে তৈরি করা হয়। আমরা শুধু ওয়াটার সাপ্লাইয়ের জন্য বা ইলেকট্রিসিটি বোর্ডের জন্য এইগুলোকে তৈরি করা হয়, বাট ডু নট হ্যান্ডেল দ্য ওভারঅল লিমিটেড মিউনিসিপাল অ্যাক্টিভিটিস অফ এ স্মল সিটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, ইন দ্য জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে কি বলেছে 2022-এ হোয়াট র্যাঙ্ক ডিড ইন্ডিয়া অ্যাচিভ অ্যামং 193 কান্ট্রিজ। এখানে কত র্যাঙ্ক করেছিল না 108। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডিয়া র্যাঙ্ক 108 আউট অফ 193 countries with a score of 0.437. This was an improvement from its rank of 122 out of 191 countries in 2021. ঠিক আছে, বলছে কি 7 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ স্ট্রাকচারাল ফাংশন ইস্যু ইন এ প্ল্যান্ট রুট উড হিন্ডার গ্যাস এক্সচেঞ্জ বাট নট সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট ওয়াটার অ্যাবসর্পশন। সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ কি ওয়াটার অ্যাবসর্পশন, মানে কি বলেছে উদ্ভিদের মূলের কোন কাঠামোগত কার্যকর সমস্যা কি হয় গ্যাস বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কিন্তু জল শোষণকে উল্লেখযোগ্য প্রভাবিত করবে না। ঠিক আছে, কি দ্য কারেক্ট অ্যান্সার 2 হয়ে যাবে আমার এখানে। দ্য কি বলছে ডিসরাপ্টেড স্টোমাটাল অ্যাপিয়ারেন্স অন এরিয়াল অর্গানস, বায়বীয় অঙ্গগুলিতে বিঘ্নিত স্টোমাটাল যন্ত্রপাতি। কি আমরা দেখে নেবো এটা, কারণ শিকড়গুলি কি করে মূলত জল শোষণ করে, গ্যাস বিনিময় নয়। যদি বায়বীয় অঙ্গ মানে যেগুলো গ্যাস বিনিয়োগ কোনগুলো করে, যেমন পাতা, কাণ্ড, ঠিক আছে, তো স্টোমাটা ব্যবহৃত হয়, তাহলে গ্যাস বিনিময় যেমন হচ্ছে O2 CO2 এরা ব্যাপকভাবে ব্যবহৃত হবে, কিন্তু মূলে এটা জল শোষণ প্রক্রিয়া যা মূলের লোম এবং মূলের অন্যান্য কোষের মাধ্যমে ঘটে, তাই প্রভাবিত হবে না। ঠিক আছে, এবার হচ্ছে এখানে বলছে এই যে ইয়েগুলো বলেছে সেগুলো সম্বন্ধে আমরা দেখবো। কি বলছে এন্ডো এন্ডো সুবেরিন এবং এন্ডোডার্মাল কোষ, সাবেরিন ছাড়া এন্ডোডার্মাল কোষ এটি জল শোষণকে বাধা দেবে। ঠিক আছে, গ্যাস বিনিময়কে নয়। বায়বীয় অঙ্গগুলিতে ব্যবহৃত স্টোমাটাল যন্ত্রপাতি, স্টোমাটাল মূলত বায়বীয় অঙ্গগুলিকে গ্যাস বিনিময়ের জন্য দায়ী, তাই যদি এটি ব্যবহৃত হয় তাহলে গ্যাস বিনিময় হ্রাস পাবে, তবে জল শোষণ প্রভাবিত হবে না, তাই আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে এপিডার্মাল বিকৃতির কারণে মূলের লোমের অনুপস্থিতি, শিকড়ের লোম জল শোষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যদি সেগুলি না থাকে তাহলে কি জল শোষণ অনেক কমে যাবে। গ্যাস বিনিময়ের কথা তো বাদই দিলাম। এবার তারপরে কি শূন্যস্থান ছাড়া পরিবর্তন, এপিব্লোমা কোষ শূন্যস্থান জল ধারণ এবং জল শোষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর অনুপস্থিতি জল শোষককে প্রভাবিত করে, গ্যাস বিনিয়োগকে নয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো, হুইচ স্ট্রাকচারাল ফাংশনস ইস্যু এই সেম প্রশ্ন, শিশু প্ল্যান্ট রুট উড হিন্ডার গ্যাস এক্সচেঞ্জ বাট সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট অন ওয়াটার অ্যাবসর্পশন, ডিসরাপ্টেড স্টোমাটাল অ্যাপিয়ারেন্স নন এরিয়াল অর্গানস।
তারপর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? রাসায়নিক পরিবর্তন কি? কোনো একটা জিনিসকে আমরা যদি, যেমন হচ্ছে এখানে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? রাসায়নিক পরিবর্তন কি? যেমন এই একটা ধরো কোনো একটা জিনিস, ঠিক আছে, সেইটাকে আমি কোনো কিছু করলাম, তারপরে নতুন একটা জিনিসের সৃষ্টি হলো, ঠিক আছে। এবার যদি এইটা যদি আবার এই অবস্থাতে ফিরে আসে, তাহলে সেটা কেমিক্যাল চেঞ্জ হবে না, সেটা কি যায় ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে। বা আবার যদি এই অবস্থায় ফিরে না আসতে পারে, এই অবস্থায় ফিরে যদি না আসতে পারে, তাহলে সেটা হয়ে যাবে আমার কি কেমিক্যাল চেঞ্জ। আর এটা যদি ফিরে আসতে পারে, সেটা কি হয়ে যাবে তাহলে ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, বার্নিং উড, কাঠকে পোড়ানো। কাঠকে যদি আমি পোড়াই, তাহলে কি হবে, যে কয়লা তৈরি হবে, সেই কয়লা থেকে কি আমি এবার কাঠ পাবো? পাবো না তো। তাহলে এইটি একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে এটা অ্যান্সার 1 হয়ে যাবে। কাটিং পেপার, কাগজ কাটি, কাগজকে কাটলে কি হবে, সেটা কাগজই থাকবে, তাহলে সেটি কি, এটা কেমিক্যাল চেঞ্জ হবে না। তারপর হচ্ছে বয়লিং ওয়াটার। বয়লিং ওয়াটার যদি আমি জলকে ফোটাই, ঠিক আছে, জলকে ফোটালে কি হবে, বাষ্প পরিমাণ পরিণত হবে, সেই বাষ্পকে আবার যদি ঠান্ডা করি তাহলে আবার জল হয়ে যাবে, তাহলে এটা কি আমার একটা ফিজিক্যাল চেঞ্জ। মেল্টিং আইস, বরফকে গলালে সেটা কি, সেটাও একটা কি আমার ফিজিক্যাল চেঞ্জ, বরফকে গলালাম আবার সেটাকে ঠান্ডা করলাম, তাহলে আবার বরফ হয়ে যাবে। বুঝতে পারলে? এই যে কাঠ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ এই প্রক্রিয়ায় কাঠ পুড়ে ছাই, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের মতো নতুন পদার্থ তৈরি করে, যাদের মূল কাঠের থেকে সম্পূর্ণ ভিন্ন রয়েছে, এবং এই পরিবর্তন সাধারণত অপরিবর্তনীয় হয়। অপরিবর্তনীয় মানে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। ঠিক আছে। আর এই বাকি অপশনগুলো কেন বলেই দিলাম তোমাদের ঘরে। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়েন হচ্ছে কিবোর্ড ব্যবহার করে কোনো ডায়লগ বক্স বা মেনুতে বিকল্পগুলির মধ্যে নেভিগেট করার সময় ট্যাব কি এর প্রাথমিক কাজ কি? ঠিক আছে, এই যে এখানে দেখতে পাবে তোমরা এইগুলো বলছে, না কিবোর্ডের ব্যবহার করে ডায়লগ বক্স বা মেনুতে নেভিগেট করার সময় ট্যাব কি এর প্রাথমিক কাজ হলো পরবর্তী উপলব্ধ বিকল্প বা নিয়ন্ত্রণে ফোকাস সরানো, যা আপনার মাউস ব্যবহার না করেই এক আইটেম থেকে অন্য আইটেমে যেতে পারে। শিফট প্লাস ট্যাব চাপলে কি হয়, পূর্ববর্তী আইটেমে ফোকাস হয়ে যায়। তো সঠিক উত্তর কি হয়ে যাবে আমার, অপশন 3, পরবর্তী উপলব্ধ বিকল্প বা নিয়ন্ত্রণে ফোকাস সরাতে কাজে লাগে। ঠিক আছে। তারপরে প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ দ্য সঙ্গম অ্যান্থোলজিস? ইফ সঙ্গম মধ্যে বলছে, বাবা উচ্চারণ যা, এত্তুওকাই সংকলনের সঙ্গম সংকলন, পুরানানুরু এবং প্রতিরূপাত্তু এর মূল কেন্দ্রবিন্দু কি? দেখো কি বলেছে এখানে, পুরানানুরু এবং প্রতিরূপাত্তু উভয়ই সঙ্গম সাহিত্যের পুরম বা বাহ্যিক জীবন ধারণ অংশ। এই সংকলনগুলি প্রাথমিকভাবে বীরত্ব, যুদ্ধ, রাজাদের সামরিক কৃতিত্ব এবং তাদের গুণাবলীর ওপর দৃষ্টি নিবদ্ধ করে। পুরানানু পুরানানুরুতে 400টি কবিতা রয়েছে, যা প্রাচীন তামিল সমাজের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজত্বের আদর্শের একটি সুস্পষ্ট বিবরণ দেয়। তাহলে এটা আমার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে হিরোইজম অ্যান্ড প্রেজ অফ কিং অ্যান্ড দেওয়ার ডিডস। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন সাউথ ইন্ডিয়া টেম্পল আর্কিটেকচার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেপড অর pyramidal structure built above the sanctum? বলছে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যে গর্ভগৃহের ওপরে নির্মিত ধাপযুক্ত বা পিরামিড আকৃতির কাঠামোর নাম কি? দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যে গর্ভগৃহের ওপরে নির্মিত ধাপযুক্ত বা পিরামিড আকৃতির কাঠামোর নাম হলো কি, বিমান, বিমানা, যা দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি প্রধান বৈশিষ্ট্য এবং মন্দিরের মূল টাওয়ারকে নির্দেশ করে। বিমানা বা ভূগর্ভগৃহের ওপর অবস্থিত পিরামিড আকৃতির বা বহু স্তর বিশিষ্ট টাওয়ার, যা ক্রমান্বয়ে ছোট হতে থাকে এবং উপরে একটি গম্বুজ বা চূড়া থাকে। জগতি কি? জগতি হচ্ছে মন্দিরের মূল প্ল্যাটফর্ম বা ভিত্তি। মণ্ডপা কি? মন্দিরের প্রবেশদ্বার বা হলঘর। আর অধিষ্ঠানা কি? মন্দিরের ভিত্তি বা নিচের অংশ। ঠিক আছে। এই যে তোমরা যদি একটা খজুরাহো টেম্পল দেখো, খজুরাহো টেম্পলের এই যে জগতি কোনটা, এই যে এটা, যার উপরে বেস করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। ঠিক আছে।
এই যে মণ্ডপা, এগুলো হচ্ছে মণ্ডপা বা হল, ঠিক আছে, মহামণ্ডপা, গ্রেটার হল, ঠিক আছে, এগুলো দেখে নেবে। এরপরে কি বলেছে, দ্য টার্ম ভুক্তি ইন পোস্ট গুপ্তা পিরিয়ড রেফার্স টু, হচ্ছে গুপ্ত উত্তর, হচ্ছে পোস্ট গুপ্ত মানে গুপ্ত সাম্রাজ্যের পরে ভুক্তি শব্দটি নিম্নলিখিত বিষয়গুলি বোঝায়। ভুক্তি বলতে কোনটা বোঝায়? একটা হচ্ছে প্রদেশ, প্রদেশগুলোকে সেই সময় ভুক্তি বলা হতো, ঠিক আছে। কি বলতে, ইন পোস্ট গুপ্তা পিরিয়ড, যে গুপ্ত যে সময়কালীন, সেই রাজনীতির সময়কালীন পরে ভুক্তি শব্দটি একটি প্রদেশ বা প্রভিন্স বা বৃহৎ প্রশাসনিক বিভাগকে বোঝাতো, যা উপরিক নামক রাজকীয় কর্মকর্তা দ্বারা শাসিত হতো এবং এর অধীনে বিষয় নামক ছোট জেলা থাকতো। তো সঠিক উত্তর হলো ফোর, ঠিক আছে। ভুক্তি কি? গুপ্ত পরবর্তী সময়ে সাম্রাজ্যের একটি বড় প্রশাসনিক ইউনিট বা প্রদেশকে ভুক্তি বলা হতো। উপরিক কি? উপরিক হলো ভুক্তির প্রশাসক বা গভর্নরকে উপরিক বলা হতো। উপরিক কি না, ভুক্তি এই যে প্রভিন্সটা হতো সেইটার যে প্রশাসক বা গভর্নরকে বলা হতো উপরিক। আর বিষয়া কি? প্রত্যেকটি ভুক্তির মধ্যে একাধিক বিষয় বা জেলা থাকতো, যা বিষয়পতি সেখানে যে হেড থাকতো তাকে কি বলতো? বিষয়পতি, যা পরিচালিত হতো এবং তারা উপরিকের কাছে রিপোর্ট করতো, ঠিক আছে। তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্যে বিস্তৃত? ভারতের পূর্ব, কি বলছে, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি, দেখো কি বলছে, দা বহু পূর্ব উপকূলীয় সমভূমি পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ব উপকূল, এটা হচ্ছে পূর্ব উপকূল, আর এটা হচ্ছে কি আমার পশ্চিম উপকূল। এটা পূর্ব উপকূল আর এটা আমার কি না পশ্চিম উপকূল। পূর্ব উপকূলে কতদূর পর্যন্ত বিস্তৃত? না এই যে সমভূমি, কি বলেছে না, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয় সমভূমি কোথা পর্যন্ত বিস্তৃত? না এই ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু পর্যন্ত। পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে কি কি আছে? আমার ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর কি তামিলনাড়ু, পূর্ব। আর পশ্চিম উপকূলের মধ্যে কি কি আছে? না পশ্চিম উপকূলের মধ্যে আমার আছে কেরালা, তারপরে হচ্ছে কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র, তারপরে কি আছে গুজরাট আর দাদর আর নগর হাভেলি, এগুলো আছে আমার, ঠিক আছে। তারপর 15 নম্বর প্রশ্ন কি বলেছে, 15 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন উপাদানগুলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ নয় বা সিপিইউর অংশ নয়? এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা একটা সিপিইউর অংশ, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট বা সিইউ, এটাও একটা সিপিইউর অংশ। রেজিস্টার্স, এগুলো আমার সিপিইউর অংশ, কিন্তু গ্রাফিক কার্ড এটা সিপিইউর অংশ নয়, এটা আলাদা করে লাগাতে হয়, ঠিক আছে। তাহলে অপশন আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? গ্রাফিক কার্ড। কি বলেছে, দেখো গ্রাফিক কার্ড হলো একটি পৃথক বিশেষায়িত হার্ডওয়্যার উপাদান, যাকে জিপিইউ বলা হয়, যা বিশেষভাবে ছবি, ভিডিও এবং থ্রিডি গ্রাফিক্স রেন্ডার করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আলাদা, যা সাধারণ প্রক্রিয়াকরণ এবং নির্দেশাবলী সম্পাদনের জন্য দায়ী কম্পিউটারের মস্তিষ্ক, ঠিক আছে। এবার হচ্ছে অপশনগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা দেখবো। অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ, এটা কি? না এএলইউ হলো সিপিইউ এর একটি মূল অংশ, যা সমস্ত গাণিতিক যোগ বিয়োগ ইত্যাদি এবং লজিক্যাল বা তুলনা ইত্যাদি ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য দায়ী। সিইউ কি? নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট। সিইউ হলো সিপিইউ এর একটি মূল অংশ, যা সিপিইউ এর বিভিন্ন ক্রিয়াকলাপ পরিচালনা এবং সমন্বয় করে, ডেটা এবং নির্দেশাবলীর প্রবাহকে নির্দেশ করে। রেজিস্টার, রেজিস্টার কি? না রেজিস্টার হলো ছোট উচ্চ গতির স্টোরেজ অবস্থান, যা সিপিইউ এর ভিতর অবস্থিত, যা প্রক্রিয়াকরণের সময় বাকি হুইচ ইউজ টেম্পোরারি হোল্ড ডেটা ইনস্ট্রাকশন ডিউরিং প্রসেসিং, প্রসেসিং এর সময় সেগুলো ডেটা ধরে রাখে, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ কোস্ট লাইন? কোন কোস্ট লাইন মানে কি? যেখানে মানে হচ্ছে আমাদের মাটি সমুদ্রের সঙ্গে মিলছে, সেই জায়গাগুলোকে আমরা কোস্ট লাইন বা উপকূল রেখা বলি। তাহলে ভারতের কোন রাজ্যগুলোতে উপকূল রেখা নেই? দেখো গুজরাট, এটা উপকূল রেখা আছে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশেও উপকূল রেখা আছে আর উড়িষ্যাতেও আছে, রাজস্থানে নেই। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? রাজস্থান, ঠিক আছে। তারপরে কি বলেছে, হাউ মেনি সিটিজ ওয়ার ইনিশিয়ালি ইনক্লুড আন্ডার দ্য স্মার্ট সিটি মিশন লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ভারত সরকার কর্তৃক চালু করা স্মার্ট সিটি মিশনের আওতায় প্রাথমিকভাবে কতটি শহর অন্তর্ভুক্ত হয়েছিল? কতগুলি শহর প্রথমে অন্তর্ভুক্ত হয়েছিল? না 100টি, ঠিক আছে। কি বলেছে দেখো, ভারত সরকারের কর্তৃক চালু করা স্মার্ট সিটি মিশনের আওতায় প্রাথমিকভাবে মানে প্রথমে 100টি শহর অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেগুলো লক্ষ্য ছিল দেশ জুড়ে নাগরিক বান্ধব এবং টেকসই শহর গড়ে তোলা।
দেখো কি বলছে, স্মার্ট সিটি মিশন 2015 সালে চালু হয়েছিল এবং 100টি শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করার লক্ষ্য ছিল। প্রাথমিকভাবে বা প্রথমে 98টি শহর নির্বাচন করা হয়েছিল, কিন্তু পরে মোট 100টি শহরকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। আর শিলং ছিল এখানের 100তম স্মার্ট সিটি হিসেবে নির্বাচন করা হয়েছিল। তাহলে শিলং কি ছিল, 100তম স্মার্ট সিটি হিসেবে নির্বাচন করা হয়েছিল। ঠিক আছে, এবার 18 নম্বর প্রশ্ন দেখবো। কি বলেছে, দ্য তখ্ত ই বাহি ইন্সপেকশন ইনস্ক্রিপশন রেফার্স টু হুইচ পার্থিয়ান রুলার? তখ্ত ই বাহি শিলালিপি কোন পার্থিয়ান শাসকের কথা উল্লেখ করে? ঠিক আছে, তখ্ত ই বাহি ইনস্ক্রিপশন মেনশনস ইন দ্য পার্থিয়ান রুলার গান্ডোফেরাস, who was the founder of the Indo-Parthian kingdom in the 1st century, and the inscription is primarily related to an important Buddhist monastery of his time, which is now located in Pakistan. তা তখ্ত-ই-বাহি কি হয়েছিল না, গন্ডোফেরাসের সময় তৈরি করা হয়েছিল। তারপরে কি বলেছে, যে হুইচ আর্টিকেল অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপির, the DPSP article DPSP was added by the 97th Constitutional Amendment Act of the Constitution of India. ভারতের সংবিধানের 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির কোন ধারাটি যুক্ত করা হয়েছিল? ঠিক আছে, কোন ধারাটি যুক্ত করা হয়েছিল? 43B। 2011 সালের 97তম সংবিধান সংশোধনী আইন ভারতীয় সংবিধানে একটি নতুন রাষ্ট্রীয় নীতি নির্দেশিকা নীতি যুক্ত করেছে, যা ধারা 43 খ নামে পরিচিত। এই ধারাটি রাষ্ট্রকে সমবায় সমিতি, স্বেচ্ছাসেবী গঠন, স্বায়ত্তশাসিত কার্যকারিতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং পেশাদার ব্যবস্থাকে উৎসাহিত করার নির্দেশ দেয়। এই সংশোধনী সংবিধানের একটি নতুন অংশ হলো IXB, এটি একটি মৌলিক অধিকার প্রবর্তন করে। Article 39 কি বলেছে? Article 39, this section was added by 42nd Amendment Act 1976। আচ্ছা, 1976 সালে এই 39A যুক্ত করা হয়েছিল সংবিধানে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, and deals with the provision of free legal aid and unique justice। ঠিক আছে, এটি কি হয়েছিল? বিনামূল্যে আইনি সহায়তা এবং সমান ন্যায় বিচারের বিধান সম্পর্কিত। এবার হচ্ছে ধারা 48A কি, দিস আর্টিকেল ওয়াজ অলসো অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরও 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। এন্ড এটা কি করে? প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এটা কিসের সঙ্গে যুক্ত না, পরিবেশ সুরক্ষা এবং উন্নতির সাথে সম্পর্কিত এটা। আর আর্টিকেল 43A, দিস আর্টিকেল ওয়াজ অলসো অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যান্ড ইট ডিলস উইথ দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এটা কি করেছে? এই ধারাটি 42তম সংশোধনী আইন দ্বারাও যুক্ত করা হয়েছে এবং এটি শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের সাথে সম্পর্কিত। এটা কিসের সঙ্গে যুক্ত না, 42তম সংশোধনী আইন দ্বারাও যুক্ত করা হয়েছে এটি। ঠিক আছে, এবার কি বলেছে, who among the following founded Vedanta College in Calcutta to promote both Indian and Western learning? ভারতীয় এবং পাশ্চাত্য উভয় শিক্ষার প্রচারের জন্য কলকাতায় বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা করে নিম্নলিখিতের মধ্যে কে? অ্যান্সার কি হয়ে যাবে? রামমোহন রয়। বেদান্ত কলেজ ইন কলকাতা ওয়াজ ফাউন্ডেড বাই রামমোহন রয়। এটা 1825 সালে কিসের জন্য? প্রমোট বোথ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এডুকেশন। হি ফাউন্ডেড দ্য ইনস্টিটিউশন উইথ দ্য এম অফ প্রোভাইডিং এ ব্যালেন্স এডুকেশন বাই কম্বাইনিং ট্রেডিশনাল ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড মডার্ন ওয়েস্টার্ন নলেজ। ঠিক আছে, ট্রেডিশনাল ইন্ডিয়ান ফিলোসফিকেও পড়াবে, তার সঙ্গে সঙ্গে মডার্ন ওয়েস্টার্ন নলেজও শিক্ষাও দেবে। ঠিক আছে, এবার রাজা রামমোহন রায় সম্বন্ধে জেনে নেবো। কি বলছে না, রাজা রামমোহন রায় ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করে। 1828 সালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করে। তো ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় কত সালে? 1828 সালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করে। হিন্দু কলেজের প্রতিষ্ঠা করে 1817 সালে। ঠিক আছে, সংবাদ কৌমুদি এবং ফার্সি সাপ্তাহিক মিরাত উল আকবর সংবাদপত্রের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই সংবাদপত্রগুলো চালাতো। রাজা উপাধি তাকে প্রদান করেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। আচ্ছা, রাজা রামমোহন রায়ের যে রাজা উপাধিটি সেটা কে প্রদান করেন না, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, যার প্রতিনিধিত্ব তিনি ইংল্যান্ডে তার পেনশনের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য করেছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের আধুনিক যুগের উদ্বোধনকারী হিসেবে বিবেচনা করেন। ইনিগ্রেটর অফ দ্য মডার্ন এজ ইন ইন্ডিয়া, মডার্ন এটাকে করে রবীন্দ্রনাথ ঠাকুর বলে। ঠিক আছে, ইন নভেম্বর 2024 হুইচ ডে ওয়াজ সেলিব্রেটেড অনার অফ ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ডেয়ারি রেভলিউশন। আচ্ছা, ডেয়ারি রেভলিউশনে কোন দিনটি করা হয় না, ন্যাশনাল মিল্ক ডে।
कि in November 24, 2024, National Milk Day was celebrated on November 26 to honor India's contribution to the dairy revolution. ঠিক আছে, এবার হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসেবে পরিচিত ডক্টর ভার্গিস কুন্নিসকে জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়, যিনি দেশটিকে বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে রূপান্তরিত করেছিলেন। ঠিক আছে, এই রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় সেগুলো দেখে নেবো আমরা। এই যে গ্রিন রেভলিউশনের কি নিয়ে, কিসের সঙ্গে রিলেটেড না ফুড গ্রেনস, যেমন হচ্ছে হোয়েট, রাইস, গম, চাল, এর সঙ্গে রিলেটেড আমার হচ্ছে সবুজ বিপ্লব। আর এর ফাদার বা সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, এরপর হচ্ছে ব্লু রেভলিউশন বা নীল বিদ্রোহ। ঠিক আছে, নীল বিদ্রোহের জনক কাকে বলা হয়? ফিশ। এই নীল বিদ্রোহ কিসের সঙ্গে যুক্ত না নীল বিদ্রোহ আমার ফিশ মানে মাছ, অ্যাকোয়া প্রোডাকশন এইগুলোর সঙ্গে যুক্ত। এর জনক কাকে বলা হয়? ডক্টর অরুণ কৃষ্ণন ও ডক্টর হরিলাল চৌধুরীকে বলা হয়। ঠিক আছে, এবার হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত না হলুদ বিপ্লব তৈলবীজের সঙ্গে যুক্ত। শ্যাম পিত্রদাকে জনক বলা হয়। আচ্ছা, সিলভার রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? এগস অ্যান্ড পোল্ট্রি। এটার জনককে না ইন্দিরা গান্ধী। যে গোল্ডেন রেভলিউশন এটা কিসের সঙ্গে যুক্ত? না হর্টিকালচার, হানি অ্যান্ড ফ্রুটস। এটার কি হচ্ছে নির্পক তুতাজ এর সঙ্গে রিলেটেড। আচ্ছা, পিঙ্ক রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? পিঙ্ক রেভলিউশন হচ্ছে পন্ডস বা চিংড়ি এবং ফার্মাসিউটিক্যালস। আর এটা হচ্ছে পিঙ্ক রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? না পন্ডস বা চিংড়ি আর হচ্ছে ফার্মাসিউটিক্যালস, ওষুধপাতি এসবের সঙ্গে রিলেটেড। এটা দুর্গেশ প্যাটেল হচ্ছে এর জনক। আচ্ছা, ব্রাউন রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? ব্রাউন রেভলিউশন যুক্ত হচ্ছে লেদার, কোকো আর হচ্ছে নন কনভেনশনাল, হচ্ছে হীরালাল চৌধুরী এর জনক। ঠিক আছে, রেড রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? রেড রেভলিউশন হচ্ছে মিট, টমেটো এর সঙ্গে যুক্ত, ভিশাল তিওয়ারি এর জনক। আচ্ছা, গ্রে রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? গ্রে রেভলিউশন ফার্টিলাইজার সঙ্গে যুক্ত, এর জনককে এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, ব্ল্যাক রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? না পেট্রোলিয়াম প্রোডাক্টস এর সঙ্গে যুক্ত। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখে নেবো। এরপরের প্রশ্ন কি বলেছে না দ্য ইন্ডিয়ান টেলিকম সেক্টর ওয়াজ লিবারালাইজ আন্ডার হুইচ ইয়ার্স টেলিকম পলিসি। মানে হচ্ছে কোন বছর টেলিকম নীতির অধীনে ভারতীয় টেলিকম খাত কে উদারীকরণ করা হয়েছিল। ঠিক আছে, কি না ভারতীয় টেলিকম খাত 1994 সালে জাতীয় টেলিকম নীতি বা ন্যাশনাল টেলিকম পলিসি এনটিপি ন্যাশনাল টেলিকম পলিসির অধীনে উদারীকরণ করা হয়েছিল, যা বেসরকারীকরণ খাতের অংশগ্রহণের পথ খুলে দেয় এবং পরিষেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়েছিল। ঠিক আছে, 1994 সালে ন্যাশনাল টেলিকম পলিসি এই নীতি টেলিকম পরিষেবাগুলিকে বেসরকারি বিনিয়োগের অনুমতি দেয়, যা পূর্বে সরকারি একচেটিয়া ছিল এবং চাহিদা অনুযায়ী টেলিফোন প্রদানের লক্ষ্য রাখে। 1999 সালে এই কি আসে দ্য নিউ টেলিকম পলিসি আসে। এটিও একটি গুরুত্বপূর্ণ নীতি ছিল যা এই খাতটিকে আরো প্রতিযোগিতামূলক করে তোলে, কিন্তু উদারীকরণের সূচনা শুরু হয় বা লিবারালাইজেশন কত সালে হয় না 1994 সালে। 1994 সালে টেলিকম নীতির সালে উদারীকরণ কবে শুরু হয় না 1994 সালে। এরপরেও আরেকটা এসেছিল কত 1999 সালে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে দ্য সাবরমতী রিভার অরিজিনেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং প্লেস। সাবরমতী নদীর উৎপত্তি নিচের কোন স্থান থেকে। ঠিক আছে, কি বলছে অপশন ওয়ান আমার অ্যান্সার হয়ে যাবে কি আরাবল্লী হিলস ও রাজস্থান। তো সাবরমতী রিভার কোথা থেকে উৎপত্তি হয়? আরাবল্লী হিলস রাজস্থান থেকে। সাবরমতী নদীর উৎপত্তি ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলার কোটকি তহসিলের আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে। এটি একটি বর্ষা নির্ভর নদী, পশ্চিম পশ্চিম বাহিনী নদী, যা রাজস্থান এবং গুজরাটের রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে বা আরব সাগরে মিলিত হয়। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন কি বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ ভার্চুয়াল মেমোরি ইন এ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমে ভার্চুয়াল মেমোরির প্রাথমিক উদ্দেশ্য কি? ভার্চুয়াল মেমোরি যেগুলো থাকে সেটার প্রাথমিক উদ্দেশ্য কি না অপশন ফোর আমার অ্যান্সার টু এক্সটেন্ড র্যাম। ভার্চুয়াল মেমোরি কি করে? র্যামকে এক্সটেন্ড করে ক্যাপাসিটি বাই ইউজিং ডিস্ক স্পেস ব্যবহার করে র্যামের ক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে, ভার্চুয়াল মেমোরি কি না ভার্চুয়াল মেমোরি যখন র্যাম শেষ হয়ে যায় তখন হার্ড ডিস্ক বা এসএসডি এর কিছু অংশ ব্যবহার করে। এটি পৃষ্ঠা আকারের র্যাম এবং ডিস্কের মধ্যে ডেটা অদল বদল করে, যা দেখে মনে হয় কম্পিউটারে অনেক বেশি মেমোরি আছে। ঠিক আছে, এটি একসাথে বড় অ্যাপ্লিকেশন বা একাধিক প্রোগ্রাম চালানোর অনুমতি দেয়, যা সীমিত ভৌত ও র্যাম দিয়ে সম্ভব হয় না। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন দেখবো।
25 নম্বর প্রশ্ন বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন ইজ স্লাইটলি অ্যাসিডিক ডিউ টু হাইড্রোলাইসিস। এর মধ্যে থেকে এই যে নিচে সলিউশন গুলো রয়েছে এর কোন দ্রবণটি সামান্য অ্যাসিডিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখো কি বলছে, টু ফাইন্ড হুইচ সলিউশন ইজ স্লাইটলি অ্যাসিডিক ডিউ টু হাইড্রোলাইসিস উই মাস্ট আন্ডারস্ট্যান্ড সল্ট হাইড্রোলাইসিস স্টেপ বাই স্টেপ ইন ভেরি সিম্পল ওয়ে। আচ্ছা, হাইড্রোলাইসিসের কারণে কোন দ্রবণটি সামান্য অম্লীয় তা খুঁজে বের করার জন্য আমাদের অবশ্যই খুবই সহজ উপায়ে ধাপে ধাপে লবণ হাইড্রোলাইসিস বুঝতে হবে। ঠিক আছে, চলো বুঝি। কি বলছে না, হাইড্রোলাইসিস কি? হাইড্রোলাইসিস কি না, হাইড্রোলাইসিস হলো জলের সাথে লবণের আয়নগুলির বিক্রিয়া। তাহলে হাইড্রোলাইসিস কি না, জলের সাথে লবণের আয়নগুলির বিক্রিয়া। হাইড্রোলাইসিস কি, জলের সাথে লবণের আয়নগুলির বিক্রিয়া যা H+ অম্লীয় এবং OH- বা ক্ষারীয় আয়ন তৈরি করে। তাহলে হাইড্রোলাইসিস কি, জলের সাথে লবণের আয়নগুলোর বিক্রিয়া যা H+ অম্লীয় বা অ্যাসিডিক এবং OH- বা ক্ষারীয় আয়ন তৈরি করে। এবার এই যে লবণগুলো তৈরি হবে সেই লবণের প্রকৃতিটা কিসের উপর নির্ভর করবে? এটি যে অ্যাসিড থেকে আসে, লবণের প্রকৃতি কিসের উপর নির্ভর করবে? যে সেই লবণটা অ্যাসিড থেকে আসে, কোন অ্যাসিড থেকে আসে? দুর্বল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড? কোন অ্যাসিড থেকে আসে তার উপর নির্ভর করবে। বা এই লবণটা কোন ক্ষার থেকে আসে, শক্তিশালী ক্ষার না দুর্বল ক্ষার থেকে আসে, তার উপর নির্ভর করবে। ঠিক আছে, এবার শুধু মনে রাখবে যে শক্তিশালী যদি অ্যাসিড হয় তাহলে এটা জলেতে বা পানিতে এর কোনো প্রভাব থাকে না। যদি শক্তিশালী ক্ষার হয় তাহলে এরও কোনো প্রভাব নেই। আর যদি দুর্বল অ্যাসিড হয় দ্রবণটি ক্ষারীয় করে তোলে, দ্রবণটিকে ক্ষারীয় করে, যদি দুর্বল অ্যাসিড হয় তাহলে কি হয়, দ্রবণটিকে ক্ষারীয় করে তোলে। আর যদি দুর্বল ক্ষার হয় তাহলে কি হয়, দ্রবণটিকে আম্লীয় করে তোলে। ঠিক আছে, যেমন পদার্থ এবার দেখে নিই। পদার্থ কি আমার না, HCl। HCl কি, HCl আমার শক্তিশালী অ্যাসিড। CH3COO যেটা কি দুর্বল অ্যাসিড। NaOH কি আমার শক্তিশালী ক্ষার। আর NH3 কি আমার দুর্বল ক্ষার। এবার অপশন গুলো দেখবো। বলছে কি NH4CH3COO, এখান থেকে এটা ভাঙলে কি পাবো আমরা, NH4 আয়ন পাবো, NH4। আর এটা NH4টা আমরা কোথা থেকে পাচ্ছি না, NH3 দুর্বল ক্ষার থেকে এসছে, তাহলে এটা কি তৈরি করবে, অ্যাসিডিক তৈরি করবে। আর CH3COO এইটা কি CH3COOH থেকে বা দুর্বল ক্ষার থেকে এসছে, এটি কি কোনো বিক্রিয়া করবে না। তাহলে অ্যাসিডিক, এখানে অ্যাসিডিক তৈরি করছে প্লাস মৌলিক, এর ফলে একে অপরকে বাতিল করে দেবে। ফলে কি হয়ে যাবে, ফলাফল নিরপেক্ষ থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না সলিউশনে। এবার NH4Cl এটা কি, NH4টা কি দুর্বল ক্ষার, NH3 থেকে এসছে যেটি কি অম্লীয়, তাহলে দুর্বল কি করে, অম্লীয় করে তোলে। আর Cl- এটি শক্তিশালী অ্যাসিড থেকে এসছে, তাহলে এর কি কোনো প্রভাব ফেলে না। তাহলে শুধুমাত্র অম্লীয় প্রভাব অবশিষ্ট থাকে। কি হবে, ফলাফল কি সামান্য অম্লীয় হবে এটা। তাহলে NH4 কি হবে, সামান্য অম্লীয় হবে, এটাই উত্তর। আর Na2CO3 কি, এটি ক্ষারীয় হবে, দেখে নেবে এগুলো। আর CH3COO এটাও কি হবে, ক্ষারীয় হবে। ঠিক আছে, এবার 26 নম্বর প্রশ্ন আমার কি বলেছে না, দ্য সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস আন্ডার আর্টিকেল 32 অনলি ফর হুইচ স্পেসিফিক পারপোজ। মানে সুপ্রিম কোর্ট কেবল কোন নির্দিষ্ট উদ্দেশ্য 32 অনুচ্ছেদের অধীনে রিট জারি করতে পারে। কোন নির্দিষ্ট উদ্দেশ্যে 32 অনুযায়ী রিট জারি করতে পারে? এটা কিসের জন্য শুধু জারি করতে পারে সুপ্রিম কোর্ট, শুধুমাত্র যদি ফান্ডামেন্টাল রাইটের উল্লঙ্ঘন হয় বা ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার জন্য রিট জারি করতে পারে। তাহলে অ্যান্সার কি হবে, টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশনের জন্য রিট আর্টিকেল 32 অনুযায়ী রিটস জারি করতে পারে। এই আর্টিকেল 32 কে বি আর আম্বেদকর কি বলেছিল, সংবিধানের হার্ট অ্যান্ড সোল। কি আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন গ্রান্ট দ্য সুপ্রিম কোর্ট দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। ভারতীয় সংবিধান 32 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকার প্রয়োগের জন্য রিট জারি করার জন্য বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা প্রদান করে। এই রিটগুলির মধ্যে রয়েছে, এই যে রিটগুলো জারি করে সেগুলোর মধ্যে রয়েছে কি না, ম্যাডামাস, নিষেধাজ্ঞা, কো ওয়ারেন্টি এবং সার্টিওয়ারি। ঠিক আছে, এই 32 নম্বর অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের ক্ষমতা মৌলিক অধিকার রক্ষা একটি গুরুত্বপূর্ণ দিক। তারপর 27 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য সুপ্রিম কোর্টস অরিজিনাল জুরিডিকশন ইন ফেডারাল ডিসপিউট ভার্সেস ইটস রিট জুরিডিকশন। মানে ফেডারাল বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার এবং রিট এখতিয়ারের মূল পার্থক্য কি? ঠিক আছে,
দেখো এবার অরিজিনাল জুরিডিকশন কি না, ইন ফেডারেল ডিসপিউট, এটা হচ্ছে অরিজিনাল সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিডিকশন ইন ফেডারেল ডিসপিউট। এটা কত নম্বর আর্টিকেলে বলেছে? আর্টিকেল 131। দিস পাওয়ার ইজ এক্সক্লুসিভ টু দ্য সুপ্রিম কোর্ট, এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের জন্যই। নো আদার কোর্ট ইন ইন্ডিয়া ইনক্লুডিং দ্য হাইকোর্ট, হাইকোর্টের না, ক্যান এন্টারটেন এ সুট বিটুইন এ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ওয়ান অর মোর স্টেট or between two or more states. The Supreme Court hears this case in the first instance. আচ্ছা, মানে কি বলছে 131, যদি সেন্টার এবং কোনো একটি রাজ্য বা একাধিক রাজ্যের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয়, সেটার মধ্যে কে হস্তান্তর করতে পারবে? কে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বা সেই সুপ্রিম কোর্ট প্রথম দফায় মামলাগুলি শুনানি করে। আর রিট এখতিয়ার, সুপ্রিম কোর্টের রিট এখতিয়ার কোন আর্টিকেলের মাধ্যমে আছে? না, আর্টিকেল 32। এটাতে কি বলা হয় না, রিট এখতিয়ারটা কি সুপ্রিম কোর্ট রিট এখতিয়ার কোথা থেকে পায়? না, রিট জুরিডিকশন কোথা পায়? আর্টিকেল 32 থেকে হচ্ছে সুপ্রিম কোর্ট পায়। আর 226, আর্টিকেল 226 থেকে পায় হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, 226 ধারার অধীনে হাইকোর্ট উভয়েরই মৌলিক অধিকার প্রয়োগের জন্য রিট, যেমন হ্যাবাস কর্পাস, ম্যাডামাস, নিষেধাজ্ঞা আর সার্টিওয়ারি এবং কো ওয়ারেন্টি জারি করার ক্ষমতা রয়েছে। এর অর্থ হলো এখতিয়ার সাময়িক বা ভাগ করা। উচ্চ আদালতে রিট করার এখতিয়ারকে বিস্তৃত কারণে তারা মৌলিক অধিকার প্রয়োগের পাশাপাশি অন্য যে কোনো উদ্দেশ্যে রিট জারি করতে পারে, যা সাধারণত সুপ্রিম কোর্ট পারে না। ঠিক আছে, তারপরে কি বলেছে? প্রশ্ন 28 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য স্লাইড মাস্টার ইন এমএস পাওয়ার পয়েন্ট? এমএস পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি? ঠিক আছে, কি বলেছে? দ্য মেন পারপোজ অফ দ্য স্লাইড মাস্টার ইন এমএস পাওয়ার পয়েন্ট ইজ টু অ্যাপ্লাই consistent formatting, font and layout to all slide, which helps control the overall design of a presentation and make changes to all slide simultaneously, such as adding a logo। মানে আমি এই যে মেন পারপোজ স্লাইডিং মাস্টার, স্লাইডিং মাস্টারে কি কি হয়, যে পারপোজ অফ স্লাইড মাস্টার মানে কি? আমার স্লাইডে ধরো অনেকগুলো স্লাইড আছে, ঠিক আছে, আমি এমএস পাওয়ার পয়েন্টে কোনো একটা কাজ করছি, সেখানে আমার ধরো 10টা স্লাইড আছে। এবার 10টা স্লাইডের মধ্যে একটা প্রথমে থাকবে, সেটা হচ্ছে আমার কি স্লাইড মাস্টার। সেই স্লাইড মাস্টার আমি যে কাজ করব, সেই কাজটা বাকি সমস্ত যে 10টা স্লাইড আছে সেই 10টা কাজেও চলে যাবে। ধরো এইটা একটা আমার স্লাইড, ঠিক আছে, এইখানে আমি কোনো একটা লোগো লাগালাম স্লাইড মাস্টারে, তো আমার আরো যে 10টা আমার স্লাইড আছে, সেইখানে ওই লোগোটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, বা এখানে ধরো আমি কোনো একটা কিছু লিখলাম, আমার স্লাইড মাস্টারে এখানে কোনো কিছু আমি একটা লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড মাস্টার। এখানে স্লাইড মাস্টার, এটা স্লাইড 1, এটা স্লাইড 2, এরকম ভাবে 10টা আরো স্লাইড আছে। ঠিক আছে, তো আমি স্লাইড মাস্টারে যখন কোনো কিছু লিখলাম, তখন অটোমেটিক এটা স্লাইড 1, স্লাইড 2 এরকম ভাবে প্রত্যেকটা স্লাইডে আমার চলে আসবে। তাহলে কি হয়ে যাবে আমার অ্যান্সার? এটা সকল স্লাইডে সামঞ্জস্যপূর্ণ বিন্যাস, ফন্ট এবং লেআউট প্রয়োগ করা, একসাথে একাধিক, এইটা আমার অ্যান্সার হয়ে যাবে। স্লাইডগুলো ছবি হিসেবে রপ্তানি করা, এটা নয় অ্যান্সার। একসাথে একসাথে মুছে ফেলা, এটা অ্যান্সার হবে। অ্যানিমেশন, ট্রানজিশন, সন্নিবেশন করানো, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার কি হয়ে যাবে আমার? টু অ্যাপ্লাই কনসিস্টেন্ট ফরম্যাটিং, ফন্ট অ্যান্ড লেআউট টু অল স্লাইড। ঠিক আছে, দেখে নেবে, এখানগুলো তোমরা পড়ে নেবে। এবার হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নোন ফর প্রমোটিং ইন্টারকাস্ট অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ম্যারেজ থ্রু লেজিসলেশন? নিম্নলিখিতের মধ্যে কে আইন প্রণয়নের মাধ্যমে অন্তঃবর্ণ এবং অন্তর্ধর্মীয় বিবাহ প্রচারের জন্য পরিচিত ছিলেন? এখানে কে ছিল? অ্যান্সার হয়ে যাবে আমার রাজা রামমোহন রায়। ঠিক আছে, কি বলছে না, রাজা রামমোহন রায় ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ভারতীয় সমাজ সংস্কারক, যিনি প্রগতিশীল সংস্কারের একজন শক্তিশালী প্রবক্তা ছিলেন, যার মধ্যে অন্তঃবর্ণ, ইন্টারকাস্ট ম্যারেজ, হচ্ছে ইন্টারকাস্ট অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ম্যারেজ থ্রু লেজিসলেশন, আন্তঃধর্মীয় বিবাহের প্রচার আইন প্রণয়নের মাধ্যমে অন্তর্ভুক্ত ছিল। তার প্রচেষ্টা ছিল কি? 1954 সালের বিশেষ বিবাহ আইনের মাধ্যমে 1954 সালের বিশেষ বিবাহ আইনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ আইনের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিল, যা বিভিন্ন ধর্ম ও বর্ণের লোকদের ধর্মান্তরিত না হয়ে বিয়ে করার অনুমতি দেয়। মানে এক ধর্ম থেকে আর একটা ধর্মে কনভার্ট না হয়ে, এ আমরা এই ধর্মের আর এ ওই ধর্মের, এই দুজনের মধ্যে যে ম্যারেজ, এগুলো চালু করে কে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই যে পরের ভিডিওতে আমরা কি করব না, আজকে তো আমরা ফার্স্ট শিফটটা করলাম, ঠিক আছে, 5 তারিখের, যে 5 তারিখের আমরা ফার্স্ট শিফট করলাম। এর পরের ভিডিওতে আমরা কি
সেকেন্ড শিফটে আলোচনা করব। ঠিক আছে? তোমরা কি করবে না, তোমরা এই আমার ভিডিও করার সঙ্গে সঙ্গে, লেকচার দেখার সঙ্গে সঙ্গে তোমরা একটা নোটবুক রাখবে। নোটবুকে এই যে অ্যাডিশনাল ডেটাগুলো আমি দিচ্ছি, সেই অ্যাডিশনাল ডেটাগুলো নোট করে রাখবে। নোট করে রাখার পর সেইগুলোকে একবার করে রিভাইজ করে নেবে। ঠিক আছে? এরকম ভাবে তোমরা পড়বে, প্রিপারেশন করো, দেখো খুব ইজিলি তোমরা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? চলো আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।